প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ফুসফুস এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধান দিতে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন একটি সমস্যা নিয়ে যাতে ভুগছে বর্তমানে বাংলাদেশে প্রায় ৮০ লাখ মানুষ, তা হচ্ছে অ্যাজমা। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাজমার চিকিৎসা এ নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং আমাদের সাথে আছেন ডক্টর তাজরিন ফারহানা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা মাত্র ওয়ার্ল্ড অ্যাজমা ডে বা বিশ্ব অ্যাজমা দিবস পালন করে এসেছি। তো এই দিবসটি সম্পর্কে একটু প্রথমে জানতে চাই, এই দিবসটির তাৎপর্য কি, কেন এই দিবসটি পালিত হচ্ছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এর গুরুত্বটা কীরকম? বিশ্ব অ্যাজমা দিবস আসলে বিশ্বব্যাপী একটা প্ল্যাটফর্ম রয়েছে যার নাম হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট অ্যাজমা, এবং আপনি যেটা বললেন যে বিপুল সংখ্যক রোগী সারা বিশ্বে অ্যাজমাতে ভুগে থাকেন। তাদের এই অ্যাজমা চিকিৎসা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব অ্যাজমা দিবসকে প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার পালন করা হয়, এবং এখানে বিশেষত বৈজ্ঞানিক অর্থাৎ চিকিৎসাবিদ, তাছাড়াও যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং যারা পলিসি মেকার্স আছেন এবং যারা রোগীর পেশেন্ট অর্গানাইজেশনস আছেন, তাদেরকে একত্রিত করে যেই অ্যাজমার যেই বর্তমান সমস্যাগুলি রয়েছে, কিভাবে সমাধান করা যায়, কিভাবে এখান থেকে উত্তরণ করা যায়, সেগুলি নিয়ে আলোচনা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ব অ্যাজমা দিবসটি পালিত হয়ে আসছে। ধন্যবাদ। অ্যাজমা দিবস সম্পর্কে শুনলাম, ডক্টর তাজরিন আপনার কাছে একটু জানতে চাই, দিবসটি পালিত হতে যাচ্ছে অ্যাজমা নিয়ে, এবং এই অ্যাজমা যখন কথাটি বলছি, আমাদের দেশের মানুষ কিন্তু এখনো অ্যাজমা মানে শ্বাসকষ্ট বা হাঁপানি এই জায়গার মধ্যে আটকে থাকে। তো আপনার কাছে জানতে চাই, কথাটাই আসলে কতটুকু সত্য? অ্যাজমা মানেই কি হাঁপানি বা শ্বাসকষ্ট, নাকি অ্যাজমা আসলে আরও অন্য অনেক কিছু আছে? আচ্ছা, ধন্যবাদ ডক্টর রেশমা। আমাদের দেশে অ্যাজমার ব্যাপারে যে কিছু মিসকনসেপশন অবশ্যই রয়েছে। অ্যাজমা হাঁপানি অ্যাজমার একটা প্রেজেন্টেশন, কিন্তু অ্যাজমা আরও অনেকভাবে আসতে পারে। যেমন আমাদের দেশে দীর্ঘদিনের কাশি যে অ্যাজমা থেকে হতে পারে, এটা আমাদের দেশের অধিকাংশ লোকের এই ব্যাপারটা মাথায় নেই। আমরা যখন কাউকে বলার চেষ্টা করি কাশি অ্যাজমার সাথে হচ্ছে, আমরা প্রথম যে প্রশ্নটা ওনাদের কাছ থেকে আমরা ফেস করি সেটা হচ্ছে যে আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। কিন্তু অ্যাজমা কিন্তু শুধুমাত্রই শ্বাসকষ্ট নিয়ে আসবে এরকম কোনো মানে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। অ্যাজমা কাশি নিয়ে আসতে পারে, অ্যাজমা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। কখনো কখনো এসে ওনারা বলেন যে ওনাদের শুধু বুক চেপে ধরে, এবং এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একটু গ্রামের দিকে যারা দীর্ঘদিন মাটির চুলায় কাজ করেন, বয়স্ক মানুষ, ওনারা আসলে অ্যাজমার লক্ষণটা বুঝতেই পারে না, এবং ওনারা হার্টের ডাক্তার দেখাচ্ছেন, ওনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, ওনাদের কিন্তু আসলে উপশম হচ্ছে না, কারণ ওনারা জানেনও না কোথায় যাবেন এবং ওনারা বুঝতেও পারছেন না যে ওনাদের এই লক্ষণগুলো অ্যাজমার জন্য হচ্ছে। ধন্যবাদ। তো অ্যাজমা আসলে কি ধরনের রোগ? আমি যদি সাধারণভাবে বলতে চাই, আমাদের বডির যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, যেটা সাধারণত আমাদের শরীরের উপকারের জন্য কাজ করে, সেইটা কখনো কখনো অপকারের কারণ হয়ে যায় যখন দেখা যায় আমাদের শ্বাসনালীতে কোনো একটা বাহির থেকে কোনো একটা ধুলাবালি, কোনো একটা ভাইরাস, কোনো একটা ব্যাকটেরিয়া, অথবা কোনো একটা খুব সাধারণ কিছু, একটা ফুলের রেণু, একটা ধানের কণা গেল, তখন আমাদের ফুসফুসে হয় কি একটা রিয়াকশান হয়, এটা কম্পেনসেট করার জন্য তখন হয় শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, ফুলে যায়, এবং এর প্রেক্ষিতে রোগী যেটা ফিল করে সেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা আমার কাশি হচ্ছে বা বুক চেপে ধরছে। চলে আসছি ডক্টর আসিফ মুজতবা মাহমুদ আপনার কাছে। আমরা দেখেছি যে অ্যাজমা দিবস পালিত হয়েছে এবং এবছর জোর দেওয়া হচ্ছে এই অ্যাজমার যে মেডিকেশনগুলো রয়েছে বা ঔষধ রয়েছে সেগুলো ইনহেলার ফর্মে যেন সবার কাছে পৌঁছে যায়, সেই ব্যাপারটির ব্যাপারে জোর দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের সাধারণ রোগীরা এই ধরনের ওষুধ গ্রহণ করতে চাচ্ছে না, তারা বারবার চলে যায় বিভিন্ন ধরনের মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে। তাহলে এই বছর এই ব্যাপারটি নিয়ে কেন এত জোর দেওয়া হচ্ছে? যা বললাম যে গত প্রায় 20 বছর ধরে অ্যাজমার চিকিৎসাকে সহজলভ্য করার জন্য এই বিশ্ব অ্যাজমা দিবসটা পালিত হয়, এবং শুধু দিবসটি না, সারাক্ষণ এটা নিয়ে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আপনি জানেন যে অ্যাজমার চিকিৎসার যে মূল স্তম্ভ
আমাদের সমস্যা হচ্ছে শ্বাসনালীতে, এবং শ্বাসনালীতে ওষুধটা পৌঁছানোর একমাত্র যে প্রযুক্তি সেটা হচ্ছে ইনহেলার। আমরা একটা সাধারণ দৃষ্টান্ত দিতে পারি যে যদি কারো চামড়ায় প্রবলেম হয়, সমস্যা হয়, উনি মলম লাগিয়ে দেন, চামড়ার সমস্যাটা ওখানেই সমাধান হয়ে যায়। ঠিক সেইভাবে শ্বাসনালী পর্যন্ত পৌঁছাবার জন্য ওষুধের কণাগুলি ইনহেলারের মাধ্যমেই হচ্ছে সবচেয়ে বিজ্ঞানসম্মত উপায়। এখন দেখা যাচ্ছে যে মানুষের একটা যেহেতু প্রায় 30 বছর আগে ইনহেলারগুলো ছিল একেবারে শেষ সময়ের চিকিৎসা, তো মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি যদি এখন ইনহেলার নেই, আমার দাদা দাদিকে দেখেছি যে ইনহেলার নিয়ে ওনার শেষ বয়সে উনি শেষ চিকিৎসা হিসেবে এটা নিয়েছিলেন, সুতরাং আমি কি এটার প্রতি আসক্ত হয়ে যাব কিনা, অথবা আমার কি জীবনটা একেবারে শেষ পর্যায়ে চলে আসলো কিনা, এটা একটা অনীহা অথবা একটা মিথ রয়েছে। দ্বিতীয়ত, নিশ্চয়ই একসময় এই প্রযুক্তি বাংলাদেশে খুব সহজভাবে ছিল না, কিন্তু আমরা অভিনন্দন জানাই আজকে যে স্পন্সর রেনাটা এবং অন্যান্য কিছু ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রয়েছে যারা অত্যন্ত উন্নত মানের ইনহেলার বাংলাদেশে তারা বাজারজাত করছেন, তারা এখানে এটা প্রস্তুত করছেন এবং বাজারজাত করছেন। সুতরাং আমরা এই অ্যাক্সেসিবল করার জন্য বিশ্বব্যাপী কিন্তু এটা একটা সমস্যা, শুধু বাংলাদেশে না, যে ইনহেলারের সম্বন্ধে মানুষের ধারণা পরিবর্তন করা, ইনহেলারের গ্রহণযোগ্যতা বাড়ানো, সহজলভ্য করা, এবং সেটা মানুষ যাতে নিয়মিতভাবে। আরেকটা বিষয় আছে যে এই চিকিৎসাটা রোগটা একটা নিয়মিত ক্রনিক রোগ আমরা বলে থাকি, অতএব একবার যে চিকিৎসা যিনি করবেন এটাকে যাতে উনি ধরে রাখেন, সাস্টেইনেবল করেন, সেটার উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে এই থিমের মাধ্যমে। ধন্যবাদ ডক্টর তাজরিন। আপনার কাছে আবার একটু জানতে চাই, অ্যাজমা নিয়েই জানতে চাচ্ছি যে আমাদের দেশে অ্যাজমার বর্তমান চিত্রটি কি? আচ্ছা ডক্টর রেশমা, আমাদের দেশে অ্যাজমার যে বর্তমান চিত্র আমরা দেখি, আমি এটাকে বলবো জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। আমাদের 2010 সালের একটা স্টাডি হয়েছিল, বোল্ড স্টাডি, সেখানে যেটা বলা হয়েছে আমাদের দেশের টোটাল যেই জনসংখ্যা আছে তার মধ্যে 7% জনসংখ্যা হচ্ছে অ্যাজমাতে ভুগছেন। 15 বছর পরে নিশ্চয়ই সংখ্যাটি আরও অনেক বেড়ে গিয়েছে। এটি ছাড়া 2023 সালে মির্জাপুরে একটি পাইলট স্টাডি হয়েছিল শিশুদের অ্যাজমার উপর। সেখানে দেখা গেছে 2 বছরের উপরের বাচ্চাদের 20%, অন্তত 100 জনে 20 জন বাচ্চা অ্যাজমাতে ভুগছেন। আচ্ছা, আবার যদি আমি গ্রাম শহর হিসাব করে দেখি, গ্রামে অ্যাজমার হারটা খুব একটা কম না, কিন্তু আমরা যেটা মনে করছি যে শহরে হয়তো দূষিত বায়ু, আমাদের পরিবেশটা ভালো না, আমাদের নির্মল বাতাসের সুযোগ নেই, আমাদের শহরে অ্যাজমা বেশি। আসলে কিন্তু গ্রামের অ্যাজমার প্রিভ্যালেন্সটা, যেটা আমরা বলি যে 100 জনে কতজন, গ্রামেও হচ্ছে সেটা 4 জনে, 100 জনে 4 জন অ্যাজমা পেশেন্ট রয়েছে। আর ঢাকা শহরের ক্ষেত্রে সেটা হচ্ছে 100 জনে 5 জন অ্যাজমা পেশেন্ট। আচ্ছা, আবার আরও কিছু কনসেপশন আছে আমাদের। আমরা মনে করছি অ্যাজমা হচ্ছে বয়স্কদের কম হয়, এটি কিন্তু গ্রামের ক্ষেত্রে এই চিত্রটা হচ্ছে কমপ্লিটলি বিপরীত। এখানে হচ্ছে দেখা যাচ্ছে 100 জনে 8 জন কিন্তু বয়স্ক অ্যাজমা পেশেন্ট। মোস্টলি হচ্ছে গ্রামে যেটা হয় প্রবলেম, গ্রামের একটু বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ পুরুষ লোক তারা খুব বেশি ধূমপান করছেন, আর যারা মহিলা মানুষ ওনারা হচ্ছে মাটির চুলায় কাজ করছেন। এই দুইটা ফ্যাক্টর আসলে খুবই ওনাদেরকে অ্যাজমার দিকে ঠেলে দিচ্ছে। আর কিছু আদার বংশগত ব্যাপার, ধুলাবালি, আমাদের দেশের মানুষের যে, আমরা তো আসলে বায়ু দূষণের ব্যাপারে খুবই অসচেতন, এই প্রত্যেকটা জিনিসে আসলে দিনে দিনে অ্যাজমাটা বাড়াচ্ছে বাংলাদেশে। ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ডক্টর আসিফ স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আগে যেমন ধারণা ছিল যে শুধু শিশুদের হচ্ছে, এখন বলা হচ্ছে যে না, বয়স্কদের হচ্ছে, এর মধ্যে কি কোনো উপসর্গের পার্থক্য রয়েছে শিশু এবং বয়স্কদের মধ্যে? উপসর্গ কিছুটা পার্থক্য রয়েছে। ডক্টর তাজরিন যেটা প্রথমে বলছিলেন, শিশুদের অনেক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাশিটাই প্রাধান্য পায়। বয়স্কদের ক্ষেত্রে আমরা সরাসরি শ্বাসকষ্ট এবং অথবা পরিশ্রম করলে উনি যে স্বাভাবিক কাজকর্ম করছেন সেটাতে দেখা যাচ্ছে আস্তে আস্তে উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, উনি বাজার করতে যাচ্ছেন সেটা পারছেন না, উনি যে বাসার কাজকর্ম করছেন সেটা পারছেন না, এই জিনিসটা, এবং এটা খুব ধীরে সুস্থে আসে। এই একটা আমরা অলরেডি একটা শব্দ ইউজ করে থাকি বৈজ্ঞানিক পরিভাষায়, লেট অনসেট অ্যাজমা। অনেকজন দেখা গেল, এবং অনেক রোগের মধ্যেও কিন্তু আবার অ্যাজমাটা প্রকাশ পায়। যেমন ধরেন একজন হার্টের রুগী, উনি হার্টের চিকিৎসা করিয়েছেন, হয়তোবা উনি একটা স্টেন্ট নিয়েছেন, উনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রেখেছেন, প্রেশার নিয়ন্ত্রণ রেখেছেন, তারপরেও দেখা যাচ্ছে যে ওনার শ্বাসকষ্ট
দেখা দিচ্ছে। জি। এবং উনি আমাদের কাছে 60-65 বছর বয়সে আমাদের কাছে আসছেন, আমাদের অন্য সহকর্মীরা রেফার করছেন, এবং তখন আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লেট অনসেট অ্যাজমা ওনাদেরকে জানাই যে আপনার এই চিকিৎসা আছে, এবং সেটাকে আপনি সঠিকভাবে চিকিৎসা যদি না করেন তাহলে আপনার অন্য রোগগুলি, আপনার তারপর কোয়ালিটি অফ লাইফটাও আপনার ভালো হবে না, আর আপনার অন্য রোগগুলি নিয়ন্ত্রণ অথবা সেটা সঠিক চিকিৎসাও ব্যাহত হবে। ডক্টর তাজরিন, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা অ্যাজমার বিভিন্ন কারণের কথা শুনি। অনেকেই বলেন যে এই যে বাইরে গেলে, দূষিত বাতাস গ্রহণ করলে বা হচ্ছে গরমের মধ্যে গেলে অ্যাজমা বাড়ছে। আবার অনেকে আছে বাসায় আছে, তাদের পরিবেশটাও খুব ভালো, তারপরেও তারা অ্যাজমায় ভুগছেন বা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন। এর পিছনে কি কোনো কারণ রয়েছে? ধন্যবাদ ডক্টর রেশমা। ব্যাপারটা হচ্ছে কি, অ্যাজমার তো আসলে অনেকগুলো কারণ থাকে, কোনো নির্দিষ্ট একটি কারণে অ্যাজমা হচ্ছে এরকম ব্যাপার নেই। আর অবশ্যই বংশগতি, একটা মানুষ জন্মগতভাবে যেই ফুসফুসটা নিয়ে আসছে, কোনো একজন বাচ্চা নির্দিষ্ট টাইমের আগে জন্মিয়েছিল, অল্প ওজনের বাচ্চা ছিল, সেই বাচ্চার ক্ষেত্রে অ্যাজমা হওয়ার যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে একটা সুস্থ এবং সঠিক ওজনে যে বাচ্চাটি জন্মিয়েছে তার থেকে বেশি থাকে। যেই বাচ্চার জন্মের পরপর অক্সিজেন লেগেছিল, যেই বাচ্চার জন্মের পরপর শ্বাসকষ্ট ছিল, তার অ্যাজমা হওয়ার সুযোগ সম্ভাবনাটা বেশি থাকে। আবার হচ্ছে পরিবেশের ব্যাপার, যেটা আপনি বললেন যে হ্যাঁ, হয়তো ভালো পরিবেশেই সেই বাচ্চাটি বড় হচ্ছে, কিন্তু তার ফুসফুসের ভেতরে জন্মগতভাবে অথবা তার বংশীয়ভাবে এমন কোনো পরিবর্তন আছে যার জন্য তার ফুসফুস চারপাশের যে কোনো পরিবর্তন সহজে নিতে পারছে না। এটাকে আমরা বলি হাইপার রিঅ্যাক্টিভিটি। এটা হতে পারে একটু টেম্পারেচার চেঞ্জ, হতে পারে স্কুলের স্পোর্টসের আগে একটু খেলাধুলা করতে যাচ্ছে, এটি হতে পারে বাড়িতে একটা হয়তো বিড়াল পালছে, একটা কবুতর পালছে, পাখি থেকে হতে পারে। আবার আরও কিছু ফ্যাক্টর থাকে, যেমন কারো কারো ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জিনিসে অ্যালার্জি থাকে। এই নির্দিষ্ট যে জিনিসে অ্যালার্জি থাকে, যখনই উনি সেই অ্যালার্জেনের কাছাকাছি আসছেন, ওনার অ্যাজমা অ্যাটাক হচ্ছে। যেমন হচ্ছে আমরা এখানে উদাহরণ হিসেবে দিতে পারি যে যারা হচ্ছে দীর্ঘদিন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় কাটার কাজ করে, এরকম একটা গ্রুপের কিন্তু অ্যাজমার হারটা বেশি। যারা পাথর ভাঙার কাজ করে, এটা একটা আলাদা রোগী বলি আমরা, তারপরও এইরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখব অ্যাজমার সিমটম বেশি। স্পেশালি ঢাকায় দেখবেন আপনি বাসের হেল্পার যারা দীর্ঘ সময় ধরে যারা হচ্ছে এরকম একটা দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে বা নিতে বাধ্য হচ্ছে, তাদের অ্যাজমার হারটা বেশি। এই মোটামুটি এভাবে আমরা বলতে পারি। বংশগতীয় কিছু কারণ থাকে, কিন্তু এটা ছাড়া আমি মনে করি আমাদের চারপাশের বাতাসে, চারপাশের পরিবেশে অসংখ্য কারণ আছে অ্যাজমা হওয়ার। তার মানে অ্যাজমা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের সাথে সম্পর্ক আছে। একটু জানতে চাই ডক্টর আসিফ স্যার, আপনার কাছে যে এই যে অ্যাজমা রোগটি হচ্ছে, অ্যাজমা রোগটি নির্ণয়ের কি কোনো পদ্ধতি রয়েছে? হ্যাঁ ডক্টর রেশমা, নিশ্চয়ই আছে। একটা রোগটা প্রথমে কিছু উপসর্গ নিয়ে রুগী আমাদের কাছে আসবেন। তারপরে ডক্টর তাজরিন যেটা বললেন যে হাইপার রিঅ্যাক্টিভিটি, ওনার শ্বাসনালীটা একটু বেশি উত্তক্ত হয়ে আছে, সেটা বোঝার একটা বিষয় আছে। শ্বাসের পাশাপাশি আমরা শ্বাসকষ্ট যেটা, সেটার একটা পরিমাপ আছে, যেটা আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে একটা যন্ত্রের মাধ্যমে আমরা সেটা নির্ধারণ করি। ঠিক যেমন হার্টের ক্ষেত্রে ইসিজি খুব জরুরি, আমাদের লাংসের ক্ষেত্রে অ্যাজমা নির্ধারণের ক্ষেত্রে স্পাইরোমেট্রি নামক যন্ত্রটা অত্যন্ত প্রয়োজন। এছাড়া আমরা জানি যে অ্যাজমা একটা প্রদাহ, মানে লাংসের ভিতরে একটা শ্বাসনালীর ভিতরে প্রদাহ হচ্ছে। তো এখন ফেনো নামে একটা পরীক্ষা এসছে যে আমার যে শ্বাসটা আমি দিচ্ছি এটার ভিতরে কতখানি অংশ নাইট্রিক অক্সাইড আছে। যাদের ক্ষেত্রে অ্যাজমা, তাদের ক্ষেত্রে এই নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বেশি হয়। তো তাহলে মোট কথা বলতে গেলে 3 ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা মূলত অ্যাজমাকে নিশ্চিত হতে পারি। এক হচ্ছে স্পাইরোমেট্রি, শ্বাস প্রশ্বাসের ক্ষমতা কতখানি, প্রতিবন্ধকতা আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রদাহর মাধ্যমে নাইট্রিক অক্সাইডটা মেপে নিব। এবং তৃতীয়ত হচ্ছে যে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট, মানে আমরা একটা উত্তেজক দিয়ে দেখব যে শ্বাসনালীটা সংকুচিত হয় কিনা, তার মানে হাইপার রেসপন্সিভনেস আছে কিনা। এছাড়া কিছু বাইরেরও পরীক্ষা আছে, সাধারণ অ্যালার্জি ইত্যাদি। জি, ধন্যবাদ। এ নিয়ে আমরা আরও কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাজমা চিকিৎসা নিয়ে। আমরা অ্যাজমার বিভিন্ন ধরনের পরীক্ষার কথা শুনেছি, এরপর চলে আসে অ্যাজমা চিকিৎসার কথা, এবং সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাই। চিকিৎসা ব্যবস্থার মূল স্তম্ভ একটু আগে শুনলাম যে ইনহেলার। তো ইনহেলার বলতে আসলে কি বোঝাচ্ছে?
এবং সেটি অ্যাজমার সাথে কিভাবে সম্পৃক্ত? ধন্যবাদ ডক্টর রেশমা। ইনহেলার হচ্ছে অ্যাজমার চিকিৎসার অবশ্যই মূল পার্ট, এবং এখানে হচ্ছে 1956 সালে প্রথম একটা ডিভাইস আসলো বাজারে, যেটা দিয়ে হচ্ছে আমরা যেটা করি, যে মেডিসিনগুলো আমরা দিচ্ছি সেটাকে আসলে শ্বাসের মাধ্যমে আমরা ভেতরে টানার ব্যবস্থা করছি। স্যার অলরেডি বলেছেন যে আমাদের যখন স্কিনে কোনো চামড়ায় কোনো অসুবিধা হচ্ছে, আমরা চামড়ায় কোনো মলম লাগাতে বলছি। ইনহেলার ডিভাইসটা হচ্ছে এমনভাবে তৈরি করা একটা যন্ত্র, সেটা হচ্ছে আমাদের ফুসফুস, যেই জায়গাটায় আমাদের অ্যাজমার অ্যাটাকটা হচ্ছে সেই জায়গাটাকে ঠিক করে ওষুধটা পৌঁছাতে হেল্প করছে, যার জন্য ইনহেলারটা অ্যাজমার একেবারেই কর্নার স্টোন আমরা বলি। এবং আমাদের এটা একটু দুঃখের ব্যাপার যে 1956 সাল থেকে শুরু করে 70 বছর প্রায় পার হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু ইনহেলারটা সবাই নেবেন এরকম মানসিকতা আমাদের তৈরি হয়নি। এটা সারা বিশ্বের একটা সমস্যা, বাংলাদেশে তো আরও প্রকট এই সমস্যা। আমরা স্যার অলরেডি এটাও বললেন যে আমরা যখন কাউকে ইনহেলার দিচ্ছি ওনারা মনে করছেন এটাই শেষ চিকিৎসা। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ইনহেলারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমি যেটা মাত্রই বললাম, যে ইনহেলারটা সরাসরি ফুসফুসে ঔষধ পৌঁছাতে সাহায্য করছে। জি, ধন্যবাদ। ডক্টর আসিফ স্যার, আপনার কাছে জানতে চাই, অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে এই যে ঔষধগুলো ব্যবহার করা হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে তারা হাসপাতালে আসছে বা চিকিৎসকের কাছে যাচ্ছে। কারো ঔষধ গ্রহণ করার পর অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, এবং কেউ দেখা যাচ্ছে যে ভালো হতে তাদের সময় লাগছে, এবং কাউকে বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের পার্থক্য, এগুলোর ব্যাপারে একটু জানতে চাই। এখন পৃথিবী ধাপে ধাপে পার্সোনালাইজ মেডিসিনের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ আমরা গাইডলাইন্স বলি, আমরা 3 জন আছি অথবা 30 জন আছি, একই ওষুধ এক একজনের শরীরে এক এক রকম প্রভাব সৃষ্টি করে, একটা ডিফারেন্ট এফিকেসি হয়। এটা এখন বৈজ্ঞানের মাধ্যমে, জেনেটিক স্টাডির মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি। সেই জন্য মোটা দাগে আমরা ইনহেলার ব্যবহার করব, একটা স্টেপ কেয়ার প্যাটার্ন আছে, বিশ্ব মানে একেবারে অ্যাকসেপ্টেবল একটা গ্লোবাল গাইডলাইন আছে যেটা আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু কিছু ক্ষেত্রে সেটা কাজ করে না, তখন আমাদেরকে, এবং অনেক ক্ষেত্রে খুবই মারাত্মক পরিণতির দিকে চলে যায়, যেটাকে আমরা বলি নিয়ার ফেটাল অ্যাজমা। অ্যাজমাতে এখনও মৃত্যু হয় এত চিকিৎসার পরেও, এত সচেতনতা বৃদ্ধির পরেও। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শ্বাস না নেওয়া, তোমাদের শারীরিক যেটা প্রকৃতি, তার মধ্যে IgE নামক একটা পদার্থ আছে, সেটা অনেকখানি বেশি থাকে, যে জন্য ওই যে হাইপার রেসপন্সিভনেসের কথা বলছিলাম, যে তার শ্বাসনালীটা এতই সেন্সিটিভ, এতই স্পর্শকাতর, যে সামান্য একটা ধুলাকণা অথবা সামান্য হয়তো তার পাশে কোনো সহকর্মী সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ দেখা গেল যিনি অফিসেই একটা অ্যাটাক আক্রান্ত হয়ে গেলেন, ওনাকে সরাসরি তখন হাসপাতালে নিয়ে যেতে হলো। তো এই বিষয়ে যেটা আমরা বলতে চাচ্ছি, যে এই ধরনের ঘটনা যদি ঘটে, যে একজন রুগী, অ্যাজমা রুগী, খুব ঘন ঘন ওনাকে হাসপাতাল যেতে হচ্ছে, উনি ওনার অ্যাজমাটা স্টেবল থাকছে না, অথবা একবারেই একটা অ্যাটাক খুব মারাত্মক হলো, যে এমন হলো যে একজন কলেজ শিক্ষার্থী, তাকে বাধ্য হয়ে অ্যাজমা ICUতে চলে যেতে হলো। এই ব্যাপারে এখন আমরা চিকিৎসকরা যারা বিশেষজ্ঞ রয়েছি, আমাদের ফাউন্ডেশন রয়েছে, আমাদের ওয়ার্কশপ আমরা করে থাকি, যে এই বিশেষ গ্রুপ অফ পেশেন্টসদেরকে আমরা চিহ্নিত করে ওনাদেরকে একটা বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওনাদের অ্যাজমাটাকে সারিয়ে তুলব। জি, এই ধরনের রোগীরা যদি হাসপাতালে ভর্তি হয় তাহলে কিভাবে চিকিৎসা দেওয়া হয়, বা তাদের ক্ষেত্রে কি পরবর্তীতে কোনো জটিলতা হওয়ার ঝুঁকি আছে কিনা? নিশ্চয়ই আছে। আমি যেটা বললাম, যে খুব নিয়ার ফেটাল অ্যাজমা, রেসপিরেটরি ফেলিয়ার, এমনকি যেটাকে সাধারণ ভাষায় আমরা বলি মেকানিক্যাল ভেন্টিলেশন, সাধারণ ভাষায় বলে লাইফ সাপোর্ট, সেই পর্যায় পর্যন্ত জিনিসটা চলে যেতে পারে। যে ঝুঁকিটা আমরা বেশি বলতে চাই, যে এই ঘন ঘন হাসপাতালে যাকে যেতে হচ্ছে তাকে সাধারণ অ্যাজমার চিকিৎসায় রাখা যাবে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে, আবার অনেকজন আছেন যে অ্যাজমাটা আমার ভালো হয়ে গেল, এখন তো আমি ভালো আছি, আমি চিকিৎসাটা অবহেলা করলাম, তাতেও কিন্তু আবার ওনার একটা মারাত্মক, যেটাকে বলি আমরা অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, সেই একটা ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত যেটা, যে বারবার যদি উনি হাসপাতালে যান, তাহলে হাসপাতালে যাওয়ার জন্য যে ওনার কোনো ধরনের ইনফেকশন আবার উনি নিয়ে আসতে পারেন। সো এই সব মিলে আমরা বলতে চাই যে অ্যাজমার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করে সঠিক রোগ পর্যায়ের চিকিৎসা, এটাও ঠিক, যে যেটা বলছিলাম যে 100 জনের জন্য একই রকম হবে না,
20%, 20% রোগীর জন্য বিশেষ পদক্ষেপ লাগবে, সেই পদক্ষেপগুলি যাতে আমরা নিয়ে রাখি। জি, ধন্যবাদ। ডক্টর তাজিন, আপনার কাছে একটু জানতে চাই, খাবারের সাথে অ্যাজমার কি সম্পর্ক? অনেকেই বলে যে বিভিন্ন খাবার খেলে তার অ্যাজমা অ্যাটাক হচ্ছে। জি, ডক্টর রেশমা, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষের এবং অনেক ক্ষেত্রে আমাদের চিকিৎসকদেরও কিছু ভুল ধারণা রয়েছেন যে কোনো একটা নির্দিষ্ট খাবারে হয়তো অ্যাজমার হবার সম্ভাবনা বেড়ে যায়। যেমন এখানে হচ্ছে আমরা বেশিরভাগই দায়ী করি হচ্ছে বেগুন, চিংড়ি মাছ, গরুর ইলিশ মাছ, গরুর মাংস। হ্যাঁ, আমাদের খুব প্রিয় খাবারগুলোকে আমরা দায়ী করছি। সবসময় যে এই খাবারগুলো থেকেই অ্যাজমা হবে এরকম কোনো ব্যাপার নেই। স্যার বারবারই বলেছেন যে অ্যাজমার হচ্ছে কোনো স্পেসিফিক অ্যালার্জেন থাকে যেটা আসলে অ্যাজমাকে ট্রিগার করছে। সেই খাবারটা হচ্ছে খুব আলু, মিষ্টি কুমড়া এরকম একটা সাধারণ সবজি হতে পারে। সেই খাবারটা কিন্তু আবার আটা ময়দার মতো জিনিসও হতে পারে, সেটি বেগুনও হতে পারে। সবসময় কিন্তু ব্যাপারটা এরকম না। এটা হতে পারে এগুলো কারোর বেগুনে অ্যালার্জি থাকতে পারে। স্যার বলেছেন এই ব্যাপারে যে কোনো একটা নির্দিষ্ট অ্যালার্জেন থাকে যেটা আসলে অ্যাজমাকে ট্রিগার করে, এরকম হতে পারে। আবার নাও হতে পারে, এমনও হতে পারে আমরা যেটাকে অ্যাজমার কারণ ভাবছিই না, যেমন দুধ, আলু, মিষ্টি কুমড়ো, কারো কারো ক্ষেত্রে আটা ময়দার খাবারেও কিন্তু অ্যাজমা হতে পারে। আমাদের দেশে খুব কমন না, বাইরের দেশগুলোতে কিন্তু দেখবেন বাদামে অ্যাজমা হচ্ছে অনেকের, পিনাট অ্যালার্জি থাকছে অনেকের ক্ষেত্রে, সয়াতে অ্যালার্জি হচ্ছে। সুতরাং অ্যাজমা যে কোনো নির্দিষ্ট প্যাটার্নে নির্দিষ্ট ফুডেই হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই, বরং যেই মানুষটা যেই খাবারটায় তার ফুসফুস হাইপার রিয়াক্টিভ হয়ে যাচ্ছে, অতিরিক্ত কাজ করছে, অতিরিক্ত রিয়াকশান দিচ্ছে, সেই খাবারটাই হচ্ছে ওনার অ্যাজমার জন্য দায়ী। এটার জন্য আমরা আসলে কিছু টেস্ট করতে পারি, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে বের করতে পারি। তবে সবচেয়ে এখানে নির্ভরযোগ্য ব্যাপারটা হচ্ছে রোগী যখন এসে বলবেন যে এই খাবারে আমার অ্যালার্জি হয়, আমরা ওনাকে বলবো ওই খাবারটা আপনি কম খাবেন। জি, অবশ্যই। ডক্টর আসিফ স্যার, আপনার কাছে আবার একটু অ্যাজমা চিকিৎসা নিয়ে আসতে চাচ্ছি। আমাদের দেশে অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে শহরাঞ্চলে যেরকমভাবে অ্যাক্সেসটা আছে বা ফার্মেসিতে গেলেই ওষুধপত্র পাচ্ছে, গ্রামের ক্ষেত্রেও কি একই চিত্র কিনা, বা তাদের ক্ষেত্রে অ্যাজমা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কাজ করে কিনা? খুব সঠিক কথা বলেছেন, আছে কিছু তারতম্য আছে। সেটার মধ্যে মূল যেই কথাটা আমি বলবো যে আমরা এখন পর্যন্ত ইনহেলারগুলি কিছুটা মানে উচ্চ দামের, সেই কারণে গ্রামে গঞ্জে যে ফার্মেসিগুলি রয়েছে তারা সাধারণত এগুলি রাখতে চায় না। তো আমরা যখন প্রেসক্রিপশন লিখি তখন আমরা যে গ্রামে যে রুগীটা যান, উনি প্রথম অবস্থায় গিয়ে যখন এই ওষুধটা চান তখন বলা হয় যে ওষুধটা নেই। জি, তখন কিন্তু উনি কষ্ট করে আমার কাছে এসছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু ওই প্রেসক্রিপশনটা মূল্যহীন হয়ে পড়ে। তো আমরা যেই ওষুধ কোম্পানি যারা প্রস্তুতকারী সংস্থা রয়েছেন ওনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি যে ওনারা যাতে সহজলভ্য করার জন্য বিভিন্ন ফার্মেসিতে প্রয়োজনে এইটার স্টকটা রাখেন। হয়তোবা আস্তে আস্তে এটা খুব ধরেন প্যারাসিটামল অথবা অন্য কোনো জরুরি মানে ওষুধের মতন, ব্যথা বেদনার ওষুধের মতন অতখানি বিক্রি নাও হতে পারে, কিন্তু ওটার সহজলভ্যতা নিশ্চিত করার জন্যই আবার ফিরে আসছি যে আজকের যেই বিশ্ব অ্যাজমা দিবসের থিম, মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসিবল টু অল। সো ওই অ্যাক্সেসিবিলিটি বাড়াবার জন্য একজন ছেলে তার মায়ের চিকিৎসার জন্য তার অর্থ আছে, কিন্তু সে ওই জিনিসটা যদি হাতের মুঠোয় না পায় তাহলে তো এটা অর্থহীন হয়ে পড়লো। তো আমরা এখানে আমাদের একটা মোটিভেশন কাউন্সেলিংয়ের ব্যাপার আছে। যদি রুগীরা যখন আমাদেরকে দেখান এই শহরে এসে, আমরা বলে দিই যে প্রথম ডোজটা আপনি নিয়ে যান আপনার সাথে, আপনি নিয়ে যান এবং আপনার যে পরিচিত ফার্মেসি আছে তাকে আপনি বলেন যে আমার মায়ের এই চিকিৎসা অথবা আমার বাচ্চার এই চিকিৎসাটা কিন্তু লাগবে, আমি এটা ঢাকা থেকে নিয়ে এসেছি অথবা আমি চট্টগ্রাম থেকে নিয়ে গেলাম, আপনি এটা নিশ্চিত করবেন যে আমি কিন্তু মাসে মাসে নিব। তো তখন একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যায়। আসলে অ্যাজমা চিকিৎসায় যেটা দরকার একটা পার্টনারশিপ, চিকিৎসক, রুগীর লোক, ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তারপরে ফার্মেসি, এই মোটামুটি একটা পার্টনারশিপ যদি আমরা বিল্ড আপ করি তাহলে একটা অর্থবহ চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আরও একটু জানতে চাই, একজন রোগী যখন চিকিৎসা নেয় বলা হয় যে রোগী নাকি এই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসক, তো রোগী আসলে প্রাথমিক চিকিৎসকের ক্ষেত্রে কিভাবে হয়? ইন্টারেস্টিং। আমরা যে কিছুক্ষণ আগে অ্যাটাক নিয়ে কথা বলছিলাম, অ্যাজমা, ভালো অ্যাজমা আছেন, উনি ওনার স্বাভাবিক জীবনযাপন করছেন, হঠাৎ উনি খারাপ বোধ করা আরম্ভ করলেন। এই যে শীতকালে একটু ধুলাবালিতে গেলেন অথবা বাইরে গিয়ে উনি একটু
বেড়াচ্ছিলেন, কোনো জায়গায় পিকনিকে গেছেন, ধুলাতে এক্সপোজড হয়ে গেছেন, ওনার শরীরটা খারাপ লাগা আরম্ভ করলো, তখন আমরা কিছু ওষুধ বলে থাকি যে ইনহেলারের কথাই আসি। একটা হয় প্রতিরোধকারী, এটা আপনি সবসময় নেবেন, চিকিৎসার ফাউন্ডেশন। একটা আছে উপশমকারী, রিলিভার, এই ইনহেলারটা আপনার কষ্ট হলে নেবেন। তাহলে যখন ওনার কষ্টটা হবে, উনি প্রাথমিক চিকিৎসক, উনি ইনহেলারটা নেওয়া আরম্ভ করলেন। তারপর ওনাকে বলা থাকে যে আপনি দিন থেকে 4 থেকে 6 বার এটা নেবেন। ওনার তারপরেও এটাতে কাজ হচ্ছে না, তখন ওনাকে বলা হয়, আমরা অনেক সময় আরেকটা যন্ত্র ব্যবহার করে থাকি, পিক ফ্লো মিটার, যে উনি শ্বাস দিয়ে একটা, ঠিক যেমন ট্রাফিক লাইটের মতন, রেড, লাল, হলুদ, সবুজ, সবুজে আছেন ভালো আছেন, নর্মাল আছেন, হলুদ আরেকটু সতর্ক হবেন, লাল ওনার কিছু সমস্যার সৃষ্টি হয়ে গেছে, এই নিজের যেই উপশমকারী ইনহেলারে উনি ভালো হচ্ছেন না, তার মানে যে কিছু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, এখন ওনাকে হাসপাতালে অথবা চিকিৎসকের কাছে ফিরে যেতে হবে। সো মেইন যে চিকিৎসাটা উনি শুরু করছেন, অথবা বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকরা শুরু করছেন, কিন্তু সমস্যাগুলি চিহ্নিত হলে সাথে সাথে আপনি নেবুলাইজারের একটা বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাসায় নেবুলাইজার দেওয়া যেতে পারে। কিন্তু এই জিনিসগুলি যদি ব্যর্থ হয়, তাহলে আর দেরি না করে চিকিৎসক কিংবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাওয়া দরকার। জি, আমরা অ্যাজমা নিয়ে আরও কথা শুনবো। এখন আরেকটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে অ্যাজমা নিয়ে। অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে অনেক আধুনিক পদ্ধতি এসেছে। আধুনিক পদ্ধতিগুলো যদি গ্রহণ করা হয়, তাহলে কি এই যে ইনহেলার গ্রহণ না করলেও হবে? এই ব্যাপারটা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ ডক্টর রেশমা। আমি আগেও বলেছি, ইনহেলার কিন্তু অ্যাজমার প্রথম চিকিৎসা। ইনহেলার না, বেসিক্যালি অ্যাজমার প্রথম চিকিৎসা আমরা যে ওষুধগুলো ইনহেলারের মাধ্যমে দিচ্ছি, আচ্ছা, ইনহেলার কিন্তু এখানে মাধ্যম, যে মাধ্যমে ওষুধটা পৌঁছাচ্ছে। এখন এর মধ্যে হচ্ছে, ইনহেলারের মধ্যেও হচ্ছে, ধরেন এই যে আমি একবার বললাম যে 1970 সাল থেকে তো ইনহেলারের আধুনিকায়নের চেষ্টা চলছে। ইনহেলার নিতে যে রুগীদের কি প্রবলেম হচ্ছে, সেই জন্য আমরা আনলাম স্পেসার নামে একটা লম্বা একটা যন্ত্র, যেটা ইনহেলারের সাথে লাগিয়ে পেশেন্টকে সাহায্য করছে ওষুধটা যাতে ঠিকভাবে লাংসে পৌঁছায়, ফুসফুসে। একই সাথে ইনহেলার আগে পাওয়া যেত শুধুই হচ্ছে একটা 1 মাসের ফিক্সড ইনহেলার কিনতে হতো। এখন কিছু ট্যাবলেট ফর্মের ইনহেলার মেডিকেশন ওষুধ পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে ছোট ছোট মেশিন দিয়ে নিতে পারে, এবং এগুলো আবার ব্যাগে করে নিয়ে যাওয়া যায়, বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারছে। মানে অ্যাজমার চিকিৎসা সহজ করার চেষ্টা আসলে সব সময়ই হচ্ছে। ইনহেলারটি নিতে হবে অ্যাজমাকে কন্ট্রোলে রাখার জন্য। কিওর কিন্তু আমরা বলছি না, মানে অ্যাজমা কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে অ্যাজমা পেশেন্ট, সেটা বলছি না। ইনহেলারে আমরা কিছু ঔষধ তাদেরকে সব সময় নিতে বলছি, যেটা তার অ্যাজমার লক্ষণগুলোকে কন্ট্রোলে রাখতে হেল্প করবে। এছাড়া আরও কিছু নতুন চিকিৎসা প্রত্যেক দিনই তো আসছে। যেমন আমরা কিছু বায়োলজিক্স থেরাপি বলি। আগেও বলেছিলাম যে আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন খুব এক্সেস হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত, সেইটাই মাঝে মাঝে ক্ষতি করছে, অ্যাজমা করছে, যেটাকে আমরা হাইপার রিঅ্যাক্টিভিটি বলছি। এই হাইপার রিঅ্যাক্টিভিটিটাকে বন্ধ করার জন্য কিছু মেডিসিন তৈরি হচ্ছে, ওষুধ, খুবই নতুন ধরনের ওষুধ। এগুলো আসলে এই হাইপার রিঅ্যাক্টিভিটিটাকে থামায় রাখছে, যার জন্য হচ্ছে অ্যাজমার এরকম বারবার অ্যাটাক হচ্ছে না। এগুলোকে আমরা বলি বায়োলজিক্স। চিকিৎসাগুলো ইনহেলারের সাথে অ্যাডন চিকিৎসা। তার মানে হচ্ছে পেশেন্ট ইনহেলার নিবে, ইনহেলারের সাথে অতিরিক্ত চিকিৎসা হিসেবে, যার ক্ষেত্রে বারবার লক্ষণ আসছে, উনি ব্যবহার করবেন। এবং এক্ষেত্রে কিন্তু উনি ইনহেলার বন্ধ করবেন না, ওনাকে আমরা এরকম কোনো ইনস্ট্রাকশন কখনো দিব না। অনেকাংশে এই বায়োলজিক্স চিকিৎসাগুলো নেওয়ার ফলে পেশেন্ট হচ্ছে আসলে একটু মানে লক্ষণমুক্ত সুস্থ জীবনযাপন করতে পারে, এটাই আমরা বলতে পারি। আর এটা ছাড়াও আরও কিছু উন্নত চিকিৎসা এখনও আসছে। কিছু ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, যে প্রত্যেক বছর ভ্যাকসিন নিলে অ্যাজমার অ্যাটাকটা কম হবে। কিছু মাঝে মাঝে যার ক্ষেত্রে বারবার অ্যাটাক হচ্ছে, তার ক্ষেত্রে আমরা তার পেশা পরিবর্তনের কথা বলছি, বাড়ি পরিবর্তনের কথা বলছি, তার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে বলছি, বাহিরে গেলে ধুলাবালির জন্য আমরা মাস্ক ব্যবহার করতে বলছি। এই সকল চিকিৎসাই এখন আর কি নতুন চিকিৎসা। জি, ধন্যবাদ। চিকিৎসা নিয়ে তো অনেক কথা শুনলাম। ডক্টর আসিফ মুজবা মাহমুদ স্যার, আপনার কাছে একটু আসলাম যে অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে এই যে বায়োলজিক্স ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের দেশের মানুষ এখনও যখনই তার অ্যাজমা অ্যাটাক হচ্ছে, তারা ট্যাবলেট গ্রহণ করে, মন্টেলুকাস জাতীয় ওষুধ গ্রহণ করে এবং বলে যে তাদের এইটার মাধ্যমে উপশম হচ্ছে। ব্যাপারটি আসলে কতটুকু যৌক্তিক বা বাস্তবমুখী? ডক্টর রেশমা, এটা আসলে যৌক্তিক নয়।
কারণ হচ্ছে যে অ্যাজমার মন্টিলিউকাস্ট কিন্তু চিকিৎসার একটা অংশ মাত্র। যেহেতু ওটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, রুগীরা সেটা গিয়ে কিনে নেন, অথবা 15 দিন অথবা 1 মাস খানিক নেন এবং কিছুটা উপশম হয়। কিন্তু সেটার কিন্তু একটা নেগেটিভ সাইড, নেতিবাচক সাইডও রয়েছে। আমি অ্যাজমাকে অবহেলা করলাম। আমার যেই শ্বাসনালীগুলি সংকুচিত হচ্ছিল, অ্যাজমার একটা মূল কথা আমরা যেটা বলে থাকি বৈজ্ঞানিকভাবে, যেটা রিভার্সিবল। এত কিছুর পরে আপনার শ্বাসনালী সংকুচিত হচ্ছে, আপনি চিকিৎসার মাধ্যমে এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার ফুসফুসে বাতাস সহজে আসতে এবং বের হতে পারবে, আমার রুগীর কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই ধরেন মন্টিলিউকাস্ট অথবা অন্য কোনো ওষুধের মাধ্যমে আমি যদি এটাকে বারবার অবহেলা করি, তাহলে ওই যে সংকোচনটা, যেটা মাসল যে স্প্যাজমটা, সেটা কিন্তু ইররিভার্সিবল আকার ধারণ করে। আচ্ছা, এবার ইররিভার্সিবল আকার ধারণ করলে তখন একটা দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্টে এটা পরিণত হয়, যেটার আসলে কোনো প্রতিকার আমরা দিতে পারি না। রুগী ঠিক যেমন কিডনি রুগী আস্তে আস্তে ডায়ালাইসিসমুখী হয়ে যায়, আমাদের এই ধরনের শ্বাস প্রশ্বাসের রুগীও আস্তে আস্তে নেবুলাইজার, অক্সিজেন ইত্যাদি অনেক কিছু জিনিসের উপরে নির্ভরশীল হয়। তো আমাদের যে মূল মানে বার্তাটা থাকবে যে অ্যাজমা আমরা ধাপ আছে। প্রথম ধাপে আমরা সবসময় বলে থাকি, এবং এটা প্রমাণিত, যে প্রাথমিক অবস্থায় যদি অ্যাজমাকে চিহ্নিত করে সেটার সঠিক চিকিৎসা যদি প্রয়োগ করা হয়, তাহলে অ্যাজমা একটা বড় সমস্যা হবে না। এবং বলছি যে হ্যাঁ, কিওর নাই, কিন্তু রেমিশন বলে একটা শব্দ এখন অ্যাজমার পরিভাষায় চলে এসছে, যে রোগটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রেমিশনে রেখে আমরা একটা মানুষ তার স্বাভাবিক জীবনযাপন, এমনকি নাম করা ক্রীড়াবিদরা রয়েছেন, আমাদের দেশেও রয়েছেন এরকম আইকন, যারা অ্যাজমাকে জয় করে আমাদের বাংলাদেশের জন্য অনেক জয় নিয়ে এসেছেন খেলার মাঠে। সুতরাং এটা এমন কোনো কঠিন বিষয় নয়, তবে অবহেলা কোনোভাবেই করা যাবে না। জি অবশ্যই। তাহলে কি এই যে অ্যাজমা রোগী যারা রয়েছে, তাদের কি কোনো রকম ব্যায়াম করলে উপকার হওয়ার সম্ভাবনা আছে কিনা? নিশ্চয়ই। এবং এই ব্যায়ামের মধ্যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমরা সুইমিং সারা বিশ্বে কিন্তু 1 নম্বর রেকমেন্ডেশন। কারণ কি? কারণ হচ্ছে যে অন্য ব্যায়ামে ঘাম হয়, সুইমিংয়ে তো সাঁতার কাটলে তো ঘাম হয় না। তো এই যে আমরা বলি ফ্লাকচুয়েশন, মানে শরীরের তাপমাত্রা বেশি অথবা কম হয়ে যাওয়া হঠাৎ করে, সেটা কিন্তু সাঁতারের ক্ষেত্রে হয় না। আচ্ছা, যেই জন্য সাঁতার 1 নম্বর ব্যায়াম যেটা বলা হয়, রেকমেন্ড করা হয় অ্যাজমা রোগীদের। এছাড়া অন্যান্য ব্যায়াম, খেলাধুলা সব কিছু কিন্তু স্বাভাবিক আছে। আমি কালকেও একটা বাচ্চা মেয়েকে দেখলাম এবং আমি খুব মানে শুনে আনন্দিত হলাম। সে ফুটবল খেলে এবং সে যেহেতু ফুটবল খেলতে পারছে না, সে এখন মানে তার মাকে বলেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তো আমি তখন তাকে পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, সে অ্যাজমা রোগী এবং অ্যাজমার চিকিৎসা খুব ভালো করে নিচ্ছিল না। আমি বললাম যে, মাকে বললাম আপনি সঠিক চিকিৎসা নিয়ে আসেন, তুমি আগামী সপ্তাহে খেলতে পারবে ফুটবল। জি ধন্যবাদ। অ্যাজমা নিয়ে যখন কথা বলছি, অবধারিতভাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কথা চলে আসে। আমরা জানি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কাজ করেছে অ্যাজমা নিয়ে, অ্যাজমার যে জরিপটি ছিল ন্যাশনাল অ্যাজমা প্রিভ্যালেন্স স্টাডি, এটি করেছে। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে এটি আসলে কি অবস্থায় ছিল, এবং তারপর আমরা সেটাও শুনেছি যে 1999 সালে প্রথম হয়েছে এবং এরপরে 2009 সালে হয়েছে। সেই ব্যাপারে একটু জানতে চাই যে কি চিত্রটি পাওয়া গিয়েছিল। আমরা একটা জিনিস পেয়েছি যে প্রায় 5 থেকে 7% রুগী অ্যাজমাতে ভুগছেন, এবং 99 থেকে 9 যেই জরিপটা হয় সেটাতে রুগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে। লাং ফাউন্ডেশন শুধু জরিপ করেই বসে থাকেনি। লাং ফাউন্ডেশন যে ইনহেলার নিয়ে আলোচনা অথবা আজকে যে প্রতিপাদ্য, এই ইনহেলার একসময় পরিবেশগত কারণে এটার ভিতরে যে প্রোপেলেন্টটা ছিল ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারও থাকে। তখন হঠাৎ করে এই যে ইনহেলারের উপর একটা হুমকি আসলো যে এটা বন্ধ হয়ে যাবে, চিকিৎসকরা বিভ্রান্ত হয়ে গেলেন। মাত্র অ্যাজমা ইনহেলারের একটা আরম্ভ হয়েছে, জোয়ার এসেছিল বাংলাদেশে। তখন বাংলাদেশ লাং ফাউন্ডেশন সারা দেশব্যাপী একটা সচেতনতা ক্যাম্পেইন করে, চিকিৎসকদের সঙ্গে ওয়ার্কশপ করে, একেবারে হাতে নাতে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমরা যাই
এবং আমরা বুঝিয়ে বলি যে নতুন যে একটা কথা আসলো যে নতুন যে ইনহেলার সেটা এত কার্যকরী না, আসলে তা না। ওষুধটা ঠিকই আছে, প্রোপেলেন্টটা সিএফসি থেকে এইচএফএ করা হয়েছে। তো এই যে ভ্রান্ত ধারণা চিকিৎসকদের মধ্যে একটা কনফিউশন, সেটাকে দূর করার জন্য লাং ফাউন্ডেশন তখন একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা ইনহেলারের ব্যবহার এখনও কম হলেও সেই যে সচেতনতাটা সৃষ্টি করেছি সেটাতে ধাপে ধাপে বাড়ছে। তৃতীয়ত যে বায়োলজিক্সের কথাটা আসলো, তারপরে আমি কিছুক্ষণ আগে রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্পাইরোমেট্রির কথা বললাম। তো এই যন্ত্রটা ব্যবহার শিখতে হবে রোগীদের, চিকিৎসকদেরকে। আমরা নিয়মিতভাবে আমাদের যে কনফারেন্সগুলি থাকে অথবা বিভিন্ন অ্যাজমা দিবস অথবা অন্য কোনো অনুষ্ঠান করলে, বিশ্ব ফুসফুস দিবস করছি, আমরা সকালে একটা প্রায় 30-50 জন চিকিৎসকদেরকে নিয়ে স্পাইরোমেট্রি ওয়ার্কশপ করলাম। তাহলে আমরা রোগ নিরূপণের ক্ষেত্রে ভূমিকা পালন করছি, জনগণের কাছে এবং চিকিৎসকদের কাছে এই ব্যাপারে আমরা কাজ করছি। বায়োলজিক্সের কথায় আসি, আমরা জিনিসকে সহজলভ্য করার জন্য যে বায়োলজিক ইনজেকশনটা বাংলাদেশে এখন ব্যবহৃত হচ্ছে সেটা অত্যন্ত উচ্চ মূল্যের ছিল, খুবই দামি ছিল, রুগীর খুব আয়ত্তের মধ্যে ছিল না। আমরা সেই প্রস্তুতকারী সংস্থার সাথে অ্যাডভোকেসি করে, এবং এটা একটা বিশ্বব্যাপী একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে আপনার বাংলাদেশের রুগীদের জন্য এটা সহজলভ্য করেন। তাই হয়েছে। আজকে যারা স্পন্সর রেনাটা আছেন, এনাদের সঙ্গে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছি, যে ওই যে বললাম যে ইনহেলারটা প্রস্তুত করছেন, মূল্যের ব্যাপারে নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন এটাকে সুলভ করার জন্য, এবং অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, যাতে এটা প্রত্যন্ত অঞ্চলে ফার্মেসিগুলি রাখে এবং রুগীর দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায়, সেই জিনিসগুলি আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা ইনহেলার নিয়ে এবং অ্যাজমা নিয়ে অনেক কথা শুনলাম, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে অ্যাজমা চিকিৎসা নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন অ্যাজমা চিকিৎসার কথা বলা হয় তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কাজ করে। তো সেই প্রতিবন্ধকতা উত্তরণের পিছনে কি কি ভূমিকা পালন করা উচিত একজন চিকিৎসক হিসেবে, সেই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ ডক্টর সাদিয়া। আমরা যেটা সবার প্রথমেই ফেস করছি প্রতিবন্ধকতা, আপনাকে বললাম যে ইনহেলার পেশেন্টরা নিতে চাচ্ছে না। ওনারা মনে করছেন ইনহেলার শেষ চিকিৎসা, ইনহেলার নিতে গেলেই ওনারা মারা যাবেন অথবা আর কখনোই সুস্থ হবেন না। এটা কিন্তু কমপ্লিটলি একটা ভুল ধারণা। ইনহেলার শুধু চেষ্টা করবে ওনাকে রেমিশনে রাখতে, এবং দীর্ঘদিন ইনহেলার নিলে পেশেন্ট আসলে ভালো থাকবে, উনি ফিলই করতে পারবেন না ওনার অ্যাজমা আছে। এরপরে আমরা যেটা খুব ফিল করি, এখন যেহেতু একটু সুযোগ পেলাম এটা বলতে চাচ্ছি, প্রায় হচ্ছে পেশেন্টরা ইনহেলারের পরিবর্তে ট্যাবলেট খেতে চায়। ট্যাবলেটের মধ্যে আবার আমাদের দেশের সাধারণ জনগণ যারা, তাদের একটা খুব ব্যাপার আছে যে ওনারা ওষুধের দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করে একটা মেডিসিন নিচ্ছে, পাশের বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলা এই ওষুধটা দিয়ে ভালো ছিল, অন্য একজনের প্রেসক্রিপশনের ওষুধ ফলো করছে এবং একটু কম পয়সার চিকিৎসা চাচ্ছে। আমাদের যখনই আমরা একটা ইনহেলার লিখছি, আসলে পেশেন্টকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে মেডিসিনটা কিনতে হচ্ছে। ওনারা অনেক ক্ষেত্রে এটাতে ওনারা রাজি না। ওনারা করছেন দোকানে যে খুব অল্প পয়সায় স্টেরয়েড জাতীয় ছোট ছোট ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটগুলো কিনছে। এই ট্যাবলেট অবশ্যই অ্যাজমার চিকিৎসা, কিন্তু এটা হচ্ছে সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে, যখন সিমটম কন্ট্রোল হচ্ছে না তখন আমরা স্টেপ 5-এ যে এই ধরনের একটা চিকিৎসা দিই, এবং সেটা কিন্তু স্বল্প মেয়াদে। কিন্তু রোগী কিন্তু এটা বুঝতে পারছে না। রোগীকে সাধারণত ফার্মাসিস্ট, একটু গ্রাম্য চিকিৎসক যারা আছেন, তারা এইরকম কম দামি একটা স্টেরয়েড ট্যাবলেট ধরিয়ে দিচ্ছেন। অনেক সময় কিছু হার্বাল মেডিসিন পাওয়া যায়, তার মধ্যে স্টেরয়েড মেশানো আছে। ওনারা 4 থেকে 5 দিনের মধ্যে সিমটম ফ্রি হয়ে যাচ্ছেন, ওনারা মনে করছেন এটা খুব ভালো চিকিৎসা। অবশ্যই ভালো চিকিৎসা, কিন্তু এই চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা খুবই মারাত্মক। আমরা এরকম রোগী পাচ্ছি যার হাতে পায়ে পানি চলে আসছে, শরীর ফুলে গেছে, ওনারা কাজ করতে পারছে না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, হাড় নষ্ট হয়ে যাচ্ছে, দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। মহিলা রোগীদের ক্ষেত্রে একদম চামড়া পাতলা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এর ফলে কিছু হরমোনাল, মানে শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যেটাকে আবার আমরা কুশিং সিনড্রোম বলি। ডায়াবেটিস হচ্ছে, হাড় ক্ষয় হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু খুবই মারাত্মক। আমি এই জন্যে এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ যারা আছেন, সাধারণ অ্যাজমা রোগী, তাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় কখনোই এরকম স্টেরয়েড জাতীয় ঔষধ নেবেন না। আর চেষ্টা করবেন সবাইকে, মানে আমরা যেটা বলতে চাই, অ্যাক্সেসিবল ফর অল ইনহেলার,
এইবারের যে প্রতিপাদ্য সেই ইনহেলার সবাইকেই নেওয়ার জন্য। ইনহেলার দেওয়া হয় ওনাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং অ্যাজমা মুক্ত জীবন দেওয়ার জন্য। এটাই আসলে আমাদের উদ্দেশ্য থাকে। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর আসিফ মুসবাহ মাহমুদ স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব হিসাবে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই অ্যাজমাকে নিয়ন্ত্রণের পিছনে কি কি ভূমিকা পালন করছে এবং করতে যাচ্ছে? ধন্যবাদ ডক্টর রেশমা। আমরা বাংলাদেশের জনগণের লাং হেলথ, ফুসফুসের স্বাস্থ্য নিয়ে চিন্তা করি এবং আমরা আমাদের কার্যক্রম সেভাবে আমরা ফোকাস করছি। তো অ্যাজমা যেহেতু প্রথম থেকে আমরা দেখে আসলাম যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, মানুষের শ্বাসকষ্টের একটা সমস্যা, একটা বিশাল জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিচ্ছে, আমরা এটা সম্বন্ধে আমাদের চিকিৎসকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সঠিক চিকিৎসা পদ্ধতিটাকে ওনাদেরকে রপ্ত করে দিতে চাই। আর বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে স্পাইরোমেট্রি, যেটা অ্যাজমা ডায়াগনোসিসের জন্য অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলোকে ওনাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। 2, তৃতীয়ত আমরা বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে এই যে ওষুধগুলো অপরিহার্য, যেগুলি অ্যাজমা চিকিৎসার জন্য, সেগুলি সুলভ মূল্যে এবং সহজলভ্য করার জন্য, শুধু মূল্য নয়, শুধু দেশের প্রত্যন্ত অঞ্চলে সেটাকে আমরা নিয়ে আসতে চাই। পাশাপাশি বায়োলজিক্সের মতন যে উন্নত যে চিকিৎসাগুলি সারা বিশ্বে আছে, আমরা এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি এবং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটির সক্রিয় সদস্য। আমাদের সঙ্গে আন্তর্জাতিক মানের যেই চিকিৎসাগুলি রয়েছে আমাদের সঙ্গে সাথে সাথে ওনারা আমাদেরকে অবগত করেন এবং আমরা বিভিন্ন কর্মশালা, বিভিন্ন সভা, সেমিনারের মাধ্যমে আমাদের চিকিৎসকদের মধ্যে এই ব্যাপারটা তুলে ধরছি। আর আজকে যে অনুষ্ঠানে যে আমরা আলোচনা করছি, এরকম একটা মাস মিডিয়াতে, এখন টিভিতে, আমরা চাই যে আমাদের এই কথাগুলো সহজে জনগণের কাছে যাক এবং জনগণ যাতে এটার সুলভ মানে এটার যে উপকার সেটা ওনারা করতে পারেন, ওনাদের কাজে লাগাতে পারেন এবং সকল অ্যাজমা রোগী, ফুসফুসের যত সমস্যা রয়েছে সেগুলি আস্তে আস্তে মানুষের নিয়ন্ত্রণে আসুক। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।